মাটির ভাঁড়ের ভেতরের সেই অপার্থিব নকশা এখন কলোনির যোগাযোগ ব্যবস্থার মধ্যে ছড়িয়ে পড়ার অপেক্ষায়। রায়হান চৌধুরীর এই ভয়ঙ্কর চালের মানে বুঝতে পেরে অরণ্য আর নদী শিউরে উঠল। এটা শুধু সতর্কতাবার্তার ছদ্মবেশে আসা কোড নয়, এটা সম্ভবত সেই রূপান্তরকারী এজেন্ট যার ডায়েরিতে লেখা ছিল শরীর নয়, মনকে বদলে দেওয়ার অস্ত্র। আমাদের এটা থামাতে হবে। অরণ্য দ্রুত ইন্টারকম প্যানেলের দিকে এগিয়ে গেল। মেসেজটা এখনও পেন্ডিং, মানে রায়হান আপলোড সম্পূর্ণ করতে পারেনি বা কেউ সিস্টেম ক্র্যাশের কারণে আটকাতে পেরেছে। কিন্তু কতক্ষণের জন্য? কিভাবে? নদী কাশতে কাশতে বলল, বিষাক্ত বাতাসের প্রভাব তার উপর পড়ছে। সেন্ট্রাল সার্ভার রুম, যদি আমরা মূল সার্ভার থেকে এটা ডিলিট করতে পারি। অরণ্য প্যানেলের ডেটা পট খুঁজছিল। কিন্তু আমাদের অ্যাডমিন অ্যাক্সেস লাগবে। মেন্ডাসেনের অথবা রায়হানের নিজের। কিন্তু সে তো... হঠাৎ নদীর চোখ জ্বলে উঠল। সে তার পকেট থেকে সেই অদ্ভুত ধাতব বাক্সটা বের করল যা তারা ডায়েরির সাথে পেয়েছিল। আঙ্কেল, আপনি বলেছিলেন এটার ভেতর থেকে এনার্জি রিডিং আসছে। এটা কি কোনো যন্ত্র? অরণ্যের মনে পড়ল। সে বাক্সটা নিয়ে দ্রুত পরীক্ষা করল। এর দায়ে কোনো স্পষ্ট ইন্টারফেস নেই, কিন্তু একপাশে কিছু সূক্ষ্ম খাঁজ কাটার দাগ আছে। অরণ্য তার মাল্টিটুল দিয়ে খাঁজগুলোতে চাপ দিতেই বাক্সটার একটা অংশ স্লাইড করে খুলে গেল। ভেতরে কোনো ডিভাইস নেই, কিন্তু একটা ফ্ল্যাট, পালিশ করা কালো সারফেস দেখা যাচ্ছে। এটা কি? নদী ঝুঁকে দেখল। জানি না, দেখতে অনেকটা বায়োমেট্রিক স্ক্যানারের মতো। অরণ্য ইতস্তত করে তার আঙুলটা সারফেসটার ওপর রাখল। মুহূর্তের জন্য কিছুই হল না। তারপর সারফেসটা হালকা সবুজ আলোয় জ্বলে উঠল আর অরণ্যের আঙুলের ছাপ স্ক্যান করল। একটা মৃদু ক্লিক শব্দ হল। তারপর ইন্টারকম প্যানেলের স্ক্রিনে নতুন একটা লাইন ভেসে উঠল, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভাররাইড অ্যাক্টিভেটেড, ইউজার প্রজেক্ট লাইরা ক্যান্ডিডেট 001। অরণ্য অবাক হল। প্রজেক্ট লাইরা ক্যান্ডিডেট 001? এই নাম সে জীবনে শোনেনি, কিন্তু সিস্টেম তাকে অ্যাডমিন অ্যাক্সেস দিয়েছে। সে দ্রুত পেন্ডিং মেসেজটা খুঁজে বের করে ডিলিট কমান্ড দিল। মেসেজটা মুছে গেল। আপাতত বিপদ কাটল। কিন্তু প্রজেক্ট লাইরা কি? নদী ফিসফিস করে জিজ্ঞেস করল। আর বাক্সটা আপনার আঙুলের ছাপ চিনল কি করে? অরণ্যের কাছে কোনো উত্তর ছিল না। সে শুধু বুঝতে পারছিল রহস্যের জাল আরও গভীর হচ্ছে, আর সে নিজে কোনোভাবে এই রহস্যের কেন্দ্রবিন্দুতে জড়িয়ে পড়ছে। এখন আমাদের নিরাপদ জায়গায় যেতে হবে। অরণ্য নদীকে ধরে তুলল। এই বাতাস বেশিক্ষণ সহ্য করা যাবে না। তারা আবার সার্ভিস টানেলের দিকে গেল। কলোনির সেন্ট্রাল এয়ার ফিল্ট্রেশন সিস্টেম নিশ্চয়ই এতক্ষণে চালু হয়ে গেছে, কিন্তু বাতাস পুরোপুরি পরিষ্কার হতে সময় লাগবে। তারা ঠিক করল ভূগর্ভস্থ পুরনো স্টোরেজ লেভেলে যাবে, যেখানে বাতাস তুলনামূলকভাবে পরিষ্কার থাকার কথা। স্টোরেজ লেভেলটা বিশাল, অন্ধকার আর প্রায় পরিত্যক্ত। এখানে পুরনো দিনের যন্ত্রপাতি, বাতিল হয়ে যাওয়া রোবট আর কলোনির প্রথম দিকের কিছু জিনিসপত্র ধুলো মাখে পড়ে আছে। তার একটা অপেক্ষাকৃত পরিষ্কার কোণা খুঁজে বসল। নদীর শ্বাসকষ্ট কিছুটা কমেছে, কিন্তু সে খুব দুর্বল হয়ে পড়েছে। আমাদের কি করা উচিত আঙ্কেল? নদী ক্লান্ত স্বরে জিজ্ঞেস করল। রায়হান আঙ্কেল নিয়ন্ত্রিত, মেন্ডাসেন কিছু লুকাচ্ছেন, কলোনিতে বিষাক্ত বাতাস। আমরা কাকে বিশ্বাস করব? অরণ্য সেই পুরনো ডায়েরিটার কথা ভাবছিল। ডায়েরির লেখক লিখেছিলেন, মাটির নিচে। তারা এখন মাটির নিচেই আছে। এটা কি নিরাপদ, নাকি এখানেও বিপদ লুকিয়ে আছে? সে টর্চ জেলে চারপাশটা দেখল। স্তূপাকৃতি যন্ত্রপাতির পেছনে একটা বিশাল ধাতব দরজা দেখা যাচ্ছে। দরজাটা সিল করা, কিন্তু তার উপর একটা পরিচিত প্রতীক আঁকা আছে। অবিকল সেই প্রতীক যা তারা নিষিদ্ধ অরণ্যের টিলার পাথরে গায়ে আঁচড়ের মতো দেখেছিল। নদী, দেখো! অরণ্য দরজার দিকে আলো ফেলল। তারা সাবধানে দরজার কাছে এগিয়ে গেল। দরজাটা অনেক পুরনো, কিন্তু খুব মজবুত। প্রতীকটা দরজার ঠিক মাঝখানে খোদাই করা। অরণ্য প্রতীকটার ওপর হাত বোলাল। ঠান্ডা, মসৃণ ধাতু। এই প্রতীকটা ডায়েরিতেও ছিল, যেখানে লিখেছিল ওরা। হঠাৎ দরজার অন্য পাশ থেকে একটা ক্ষীণ শব্দ এলো, ঘষ্টানোর শব্দ, যেন কেউ বা কিছু একটা ওপাশে নড়াচড়া করছে। অরণ্য আর নদী চমকে পিছিয়ে এলো। দরজার ওপাশে কে আছে? ডায়ারির ওরা, নাকি ওই আগের অভিযাত্রীদের কোনো বিকৃত বংশোদ্ধার? তারা নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল।
শব্দটা আবার শোনা গেল, এবার আরও স্পষ্ট, যেন ভারী কিছু মেঝের ওপর দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর সব চুপ। কয়েক মিনিট কেটে গেল, কোনো সারা শব্দ নেই। কি ছিল ওটা? নদী ফিসফিস করে বলল, জানি না, কিন্তু এই জায়গাটাও নিরাপদ নয়। তারা অন্যদিকে যাবার জন্য ঘুরতেই অরণ্যের পা কিছু একটার সাথে হোঁচট খেল। সে টর্চের আলো ফেলে দেখল, মেঝের ওপর ধুলোর মধ্যে কিছু চকচকে জিনিস পড়ে আছে, দেখতে অনেকটা ছোট, স্বচ্ছ পুদির মতো। অরণ্য কয়েকটা তুলে নিল। এগুলো কি? নদী দেখল। জানি না, কাঁচের মতো, কিন্তু ভাঙছে না। অরণ্য পুদিগুলো পরীক্ষা করতে করতে হঠাৎ থেমে গেল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। নদী, এগুলো এগুলো দেখতে অনেকটা কন্ট্যাক্ট লেন্সের মতো। আর তখনই তার চোখ পড়ল স্টোরেজ লেভেলের ছাদের দিকে। উঁচু সিলিং থেকে কিছু তার আর পাইপ ঝুলছে, কিন্তু সেগুলোর ফাঁকে অন্ধকারে কিছু একটা নড়ছে, খুব ধীরে, নিঃশব্দে, খালি চোখে প্রায় দেখাই যায় না। অরণ্য টর্চের আলোটা সেদিকে ফেলল। প্রথমে কিছুই বোঝা গেল না, তারপর আলোটা স্থির হতেই তারা দেখতে পেল, ওটা কোনো প্রাণী নয়, কোনো যন্ত্র নয়, ওটা যেন একটা বাতাসের ঘনীভূত অংশ, একটা অস্পষ্ট কাঁচের মতো স্বচ্ছ অবয়ব, যা পারিপার্শ্বিক আলোর সাথে প্রায় মিশে যাচ্ছে। অবয়বটা ধীরে ধীরে আকার পরিবর্তন করছে, যেন তরল কাঁচ গড়িয়ে পড়ছে। আর তার সেই স্বচ্ছ শরীরের ভেতর দিয়ে আবছাভাবে দেখা যাচ্ছে ভেতরের অঙ্গপ্রত্যঙ্গ, জটিল, স্পন্দিত, অচেনা। এই সেই অদৃশ্য শিকারী, যার পায়ের ছাপ তারা দেখেছিল, যার চিৎকার তারা শুনেছিল, যে ল্যাবের দরজায় ধাক্কা মেরেছিল। এটা ধুলোর মধ্যে পড়ে থাকা কন্ট্যাক্ট লেন্স নয়, এগুলো সম্ভবত এর শরীরের খসে পড়া অংশ বা বর্জ্য পদার্থ। অবয়বটা এবার তাদের লক্ষ্য করেছে। সেটা ছাদ থেকে ধীরে ধীরে নিঃশব্দে নেমে আসতে শুরু করছে, তার স্বচ্ছ শরীরটা সাপের মতো পাকিয়ে উঠছে। কোনো চোখ দেখা যাচ্ছে না, কিন্তু অরণ্য আর নদী স্পষ্ট বুঝতে পারছে তারা এর শিকার। পালাবার কোনো পথ নেই, স্টোরেজ লেভেলের বিশাল দরজা বন্ধ, সার্ভিস টানেলের মুখ অনেক দূরে। আর তাদের সামনে নেমে আসছে এক দুঃস্বপ্নের মূর্তি, যা প্রায় অদৃশ্য অথচ মারাত্মক। অরণ্য মরিয়া হয়ে নদীকে আড়াল করতে চেষ্টা করছে। সে টর্চটা শিকারিটার দিকে তাক করে ধরে রইল, যদিও জানে এতে কোনো লাভ হবে না। শিকারিটা মাটি থেকে কয়েক ইঞ্চি উপরে ভিসে আছে, তার শরীর থেকে একটা মৃদু হিমশীতল আভা বের হচ্ছে। আর ঠিক তখনই, যখন শিকারিটা তাদের থেকে মাত্র কয়েক ফুটের দূরত্বে, তার স্বচ্ছ শরীরের গভীরে, যেখানে স্পন্দিত অঙ্গপ্রত্যঙ্গগুলো নড়াচড়া করছিল, সেখানে একটা জিনিস স্পষ্ট হয়ে উঠল। একটা মুখ, মানুষের মুখ, বিকৃত, যন্ত্রণা কাতরে, কিন্তু চেনা। এটা সেই সীমান্তরক্ষীর মুখ, যে কদিন আগে নিষিদ্ধ অরণ্যের কাছে ডিউটিতে ছিল এবং তারপর থেকে নিখোঁজ। এই শিকারী, এটা অন্য কোনো জীব নয়, এটা একজন মানুষকে গ্রাস করে, তার শরীরটাকে ব্যবহার করে তাকে বদলে দিয়ে তৈরি হয়েছে।